স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ দাদা। হুম হুম, গুড। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখি। দাদা তুমি কিছু বলেছো? না না, আমি বলছি। আচ্ছা। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা হচ্ছে আর্থের ইনার জিনিসটা আঁকছি। ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। এখানে ক্রাস্টটাকে নেগলিজিবল ধরা হচ্ছে, হ্যাঁ। তো মানে হচ্ছে আর্থের তিনটেই লেয়ার আছে, ক্রাস্ট বলে কোনো লেয়ার নেই। ক্রাস্টটাকে নেগলিজিবল ধরে এখানে করা হচ্ছে ম্যান্টেল, আউটার কোর আর ইনার কোর। ম্যান্টেল শুরু হচ্ছে সারফেস থেকে, মানে 0 কিলোমিটার। সেখান থেকে 2900 কিলোমিটার। আউটার কোর ইনার কোরের বাউন্ডারি হচ্ছে 5150 কিলোমিটার। আর এইটা হচ্ছে 6370 কিলোমিটার। হচ্ছে এগুলো হচ্ছে ডেপথ গুলো ফ্রম সারফেস। এবার যেটা বার করতে হবে, ফাইন্ড দ্য ভলিউম পার্সেন্টেজ অফ ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর উইথ রেসপেক্ট টু বাল্ক আর্থ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। নেক্সট দিন একটাই, ভলিউম পার্সেন্টেজ অফ ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর উইথ রেসপেক্ট টু বাল্ক আর্থ। দাদা বালকার যখন ধরবো তখনই তো ক্রাশটাকে ধরবো না? না না, এখানে কাস্ট ধরবি না, কোনো কোনো ক্যালকুলেশনই কাস্ট ধরবি না। আচ্ছা। কাস্ট অ্যাজ ইফ নেই। লেখা লেখা কমপ্লিট। ওকে। হ্যাঁ। এখান থেকে শুরু করি এবার। ওকে। তো আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট প্রাইমারি স্ট্রাকচারের ডেফিনেশন। প্রাইমারি স্ট্রাকচার কত ধরনের হয়, ব্যাস ওইটুকু। আর হচ্ছে সিন ডিপোজিশনাল আর পেনি কন্টেম্পোরানিয়াস স্ট্রাকচারের ডিফারেন্স। আচ্ছা, কি ডিফারেন্স পেনি কন্টেম্পোরানিয়াস আর সিন ডিপোজিশনালের? হুম। পেনি কন্টেম্পোরানিয়াস কোন স্ট্রাকচার সিন হলো? সিন ডিপোজিশন হচ্ছে, সরি, sin deposition to form during deposition. হুম। আর পেনি? Penny হচ্ছে form after deposition. আফটার ডিপোজিশন আর কিছু লেখা ছিল, বাট প্রায়ার টু। বিফোর লিথিফিকেশন। হুম। এই ছোট ছোট টার্মগুলো যেন মনে থাকে। ওকে, তো আজকে হবে প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার ভাগ যেগুলো আছে, ইরোশনাল, ডিপোজিশনাল, বায়োজেনিক আর সব সেডিমেন্টারি ডিফরমেশন স্ট্রাকচার। ওই পেনি কন্টেম্পোরানিয়াস আর সিন ডিপোজিশনাল এই দুটো নিয়েই আমার সব সেডিমেন্টারি উৎসে তৈরি হয়। তো সব সেডিমেন্টারি দুখানা পার্ট, একটা হচ্ছে সিন ডিপোজিশনাল আর একটা হচ্ছে পেনি কন্টেম্পোরানিয়াস। ওকে। তো ডিপোজিশনাল স্ট্রাকচার, যে লিথোলজি বেসিসে ডিপোজিশনাল স্ট্রাকচার তিন ধরনের হয়: সিলিসিক্লাস্টিক সেডিমেন্ট, সিলিসিক্লাস্টিক স্যান্ডস্টোন, সিলিসিক্লাস্টিক কংগ্লোমারেট আর লাইমস্টোন। সিলিসিক্লাস্টিক মানে বোঝাই যাচ্ছে যে সিলিকা রিচ যে ক্লাস্টিক সেডিমেন্টগুলো। আর ক্লাস্টিক সেডিমেন্ট আগের দিন বলেছিলাম যে ক্লাস্টিক সেডিমেন্ট হচ্ছে যেটা
কন্টিনেন্টাল এরিয়াতে ওয়েদারিং এর ফলে যে সেডিমেন্ট গুলো তৈরি হয়, একটা মেকানিক্যাল ট্রান্সপোর্টিং এর গল্প থাকে, সেইগুলো হচ্ছে ক্লাস্টিক সেডিমেন্ট। ওকে, তো তাহলে এখানে একটা লেখা আছে যে ইউজুয়ালি প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার ডোন্ট হ্যাভ এনি ডিপোজিশনাল এনভায়রনমেন্টাল বায়াস। প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার ইনক্লুডস বোথ ডিপোজিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরোশনাল স্ট্রাকচার। ওটা তো ঠিক আছে যে প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার ইরোশনও হতে পারে, ডিপোজিশন হতে পারে। আর প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার জেনারেলি ডিপোজিশনাল এনভায়রনমেন্টাল বায়াস নেই, কারণ প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার হচ্ছে যে পজিটিভ যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে আমার স্ট্রাকচারটা তৈরি হবে কি হবে না। তো সেই পজিটিভ যে ফ্যাক্টরটা সেটা যদি এনভায়রনমেন্ট এতে থাকে, মনে কর দুটো আলাদা এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট এ আর এনভায়রনমেন্ট বি। সেখানে যদি পজিটিভ ফ্যাক্টরটা যদি সেম হয়ে যায়, তাহলে এনভায়রনমেন্ট এতেও যে প্রাইমারি স্ট্রাকচার পাওয়া যাবে, এনভায়রনমেন্ট বিতেও কিন্তু সেম প্রাইমারি স্ট্রাকচার পাওয়া যাবে। যেমন হচ্ছে এখানে ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে মানে? হ্যাঁ বলছি, এখানে ফ্যাক্টর হচ্ছে যে ফ্লুভিয়াল হাইড্রোলিক্স, যেগুলো মানে যে ওয়াটারটা ট্রান্সপোর্ট করছে সেডিমেন্টে, তার ডেনসিটি, ভেলোসিটি, ভিসকোসিটি, এগুলো কত বেশি, কি ধরনের সেডিমেন্ট সে ট্রান্সপোর্ট করছে, সাসপেন্ডেড সেডিমেন্ট ট্রান্সপোর্ট করছে না বেড সেডিমেন্ট ট্রান্সপোর্ট করছে, এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ ফ্যাক্টরের মধ্যে পড়ছে। আবার হচ্ছে যে যে বেডের উপরে ডিপোজিট হচ্ছে সেই বেডটার স্লোপ কত, হাই স্লোপ না জেন্টেল স্লোপ না হরাইজন্টাল, এরকম জিনিসপত্রগুলো। আর এই যে বললাম যে এনভায়রনমেন্ট এ আর এনভায়রনমেন্ট বি, মনে করা হচ্ছে ফ্লুভিয়াল আর ওদিকে হচ্ছে স্যালো মেরিন, দুটো সম্পূর্ণ আলাদা এনভায়রনমেন্ট। ফ্লুভিয়াল হচ্ছে যেখানে নদী আছে, স্যালো মেরিন হচ্ছে যেখানে জাস্ট সমুদ্র শুরু হচ্ছে সেই জায়গাটা। তো ওই দুটো জায়গা থেকেই কিন্তু আমার রিপিল পাওয়া যায়। তো প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচারটা কিন্তু সেম, এখানেও রিপিল পাচ্ছি ওখানেও রিপিল পাচ্ছি, কারণ দু জায়গার পজিটিভ যে ফ্যাক্টরগুলো সেগুলো সেম। এরপর হচ্ছে ওই রিপিলটা দেখি কিন্তু আমি আলাদাও করতে পারি যে কোনটা ফ্লুভিয়ালি রিফিল বা কোনটা কি বলে স্যালোমেরিনের রিফিল হচ্ছে। তারপরে প্রাইমারি স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, ওভারঅল যে আমব্রেলা স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে রিপিল, সেটা আমি ফ্লুভিয়ালও পাচ্ছি, সেটা আমি স্যালোমেরিনও পাচ্ছি। দুটো আলাদা এনভায়রনমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে পজিটিভ ফ্যাক্টরগুলো সেম, সেই জন্য হচ্ছে আমি এখানেও রিপিল পাচ্ছি কিন্তু ওখানেও রিপিল পাচ্ছি, কিন্তু সেই রিপিল দুটো অবভিয়াসলি দেখতে আলাদা হবে, তাদের যে মরফোলজি আলাদা হবে। সেই মরফোলজি আলাদা দেখে আমি বলতে পারবো যে কোনটা ফ্লুভিয়ালের রিপিল বা কোনটা স্যালোমেরিনের রিপিল। ওটা যখন রিপিল পড়াবো তখন আমি জিজ্ঞাসা করবো যে কোনটা কেমন দেখতে হয়, মানে ওয়েব রিপিল কেমন দেখতে হয়, কারেন্ট রিপিল কেমন দেখতে হয়। ওকে, এরপরে হচ্ছে বেডস। বেডস হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস অফ সাকসেশন আর ট্যাবুলার or lenticular types of sedimentary rock that have lithological, textural or structural unity that clearly distinguishes them from layer above and below, and they are the product of single flow। পুরো লাইনটাই ইম্পর্টেন্ট। তো তার মানে বেড হচ্ছে জেনারেলি গ্রেটার দেন 1 সেন্টিমিটারের যে থিকনেসগুলো, সেইগুলোকে বলা হয় আমার বেড, এই জন্য লেখা আছে স্ট্রাটা থিকার দেন 1 সেন্টিমিটার ইচ বেড। তো তারা হচ্ছে যে কোনো একটা সেডিমেন্টারি রকের লিথোলজিক, টেক্সচারাল এবং স্ট্রাকচারাল যতটা ইউনিটি আছে তত, মানে প্রতিটা বেডই আমার একটা লিথোলজি, টেক্সচারাল, স্ট্রাকচারাল ইউনিটি বোঝায়, মানে ওই বেডটা জুড়ে এই প্রপার্টিসগুলো সেম, সেম লিথোলজি, সেম টেক্সচার, সেম স্ট্রাকচার। তো সেগুলো জেনারেলি ওই গ্রেটার দেন 1 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর এই বেডগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল ফ্লোর প্রোডাক্ট, কারণ একটা ফ্লো আসছে, সেই ফ্লোতে যে জিনিসটা ডিপোজিট হবে সেখানেই আমার লিথোলজিক, টেক্সচার বা স্ট্রাকচারাল ইউনিটি হওয়া সম্ভব। এই জন্যই বেড হচ্ছে প্রোডাক্ট অফ সিঙ্গেল ফ্লো। আর একটা সিঙ্গেল ফ্লোর মধ্যে বহু ফ্লাকচুয়েশন থাকে, সেই ফ্লাকচুয়েশনগুলো বোঝানো হচ্ছে আমার ল্যামিনি। তো ল্যামিনি আর দ্য বিল্ডিং ব্লকস অফ বেড অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য ফ্লাকচুয়েশন উইদিন এ সিঙ্গেল ফ্লো। কারণ কোনো ফ্লোই কিন্তু আমার একেবারে হোমোজিনিয়াস, আইসোট্রপিক এসব হওয়া সম্ভব নয়। সেই একটা ফ্লোর মধ্যেই বিভিন্ন কম্পোজিশন মিশে থাকে, একটা ফ্লোর মধ্যেই বিভিন্ন টেক্সচারের জিনিসপত্র মিশে থাকে। তো সেই জন্য গ্রেটার দ্যান 1 সেন্টিমিটারে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমি বলছি বেড। আর ওই বেডের মধ্যে যে ছোট ছোট আরো ফাইন যে জিনিসগুলো থাকছে সেগুলো হচ্ছে আমার ল্যামিনি। এই ল্যামিনিগুলি হচ্ছে একটা ফ্লোর মধ্যে যে ফ্লাকচুয়েশন গুলো সেইগুলো বুঝতে হেল্প করে। ওকে, ক্লিয়ার বেড আর ল্যামিনেশনের ডিফারেন্স?
চার্জ হ্যাঁ নেই। ঠিক আছে। ওকে। তো বেডস আর ডিভাইডেড ইন্টু প্ল্যানার ল্যামিনেশন আর একটা হচ্ছে ক্রস ল্যামিনেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্ল্যানার ল্যামিনেশন মানে একটা প্লেনে জমা হবে, ক্রস ল্যামিনেশন মধ্যে তারা একটা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড হয়ে জমা হবে, এইটুকুই ডিফারেন্স, আর কিছু না। তারপরে হচ্ছে এইগুলো প্যারালাল নন প্যারালাল এসব কিছু দেখার দরকার নেই। এরপরে যেটা হচ্ছে সেটা পিঞ্চ আউট আর স্ট্রাটাল টার্মিনেশন। ওকে। এটা হচ্ছে পিঞ্চ আউট আর স্ট্রাটাল টার্মিনেশন। মানে হচ্ছে আমি প্রথম দিনে ক্লাসে যেটা বলেছিলাম যে ল অফ অরিজিনাল, ল অফ হরাইজন্টালিটি বা ল অফ ল্যাটারাল কন্টিনিউইটি। ওকে। তার মানে হচ্ছে একটা লেয়ার ল্যাটারালি মানে দীর্ঘ ডিস্টেন্স পর্যন্ত আমার কন্টিনিউয়াস হওয়া সম্ভব নয়, সেটা কোনো না কোনোভাবে সেই লেয়ারটা শেষ হবে। তো সেটাই হচ্ছে আমার যেটা পিঞ্চ আউট বা স্ট্রাটাল টার্মিনেশন। ওকে। তো এই পিঞ্চ আউট বিভিন্ন ধরনের হতে পারে। ওকে। দাদা আরেকবার একটু বলবে? হ্যাঁ, মানে হচ্ছে যে এই পিঞ্চ আউট বা স্ট্রাটাল টার্মিনেশন মানে হচ্ছে যে কোনো একটা লেয়ার, মনে মনে কর কোনো একটা লেয়ার জমা হলো, একটা সেডিমেন্টারি লেয়ার জমা হলো কোনো একটা জায়গাতে, একটা সেডিমেন্টারি লেয়ার জমা হলো। এই সেডিমেন্টারি লেয়ারটা কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে কোনোদিন বিস্তৃত হতে পারে না। সেটা একটা সার্টেন হয়তো 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত গেল, তারপর হয়তো সেডিমেন্টারি লেয়ারটা এরকমভাবে শেষ করে গেল, এরকমভাবে শেষ করে গেল। তো এই জিনিসগুলো হচ্ছে পিঞ্চ আউট। ওকে। বা স্ট্রাটাল টার্মিনেশন মানে কোনো লেয়ার পুরো আদি অনন্ত কাল ধরে সে কিন্তু কন্টিনিউয়াস থাকতে পারে না, মানে সে কোনো না কোনো একটা সময় তাকে ডিজলভ করতেই হবে। তো সেটাই হচ্ছে পিঞ্চ আউটের গল্প। ওকে। তো পিঞ্চ আউট বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো প্রথম ধরন হচ্ছে কনভার্জেন্স। আচ্ছা, বোঝা গেল পিঞ্চ আউটটা? হ্যাঁ হ্যাঁ। ওকে। এক মিনিট। হুম। convergence or merging of upper and lower bounding surface. ওকে। যে ছবিটা হচ্ছে এটা, উপরেরটা হচ্ছে আপার বাউন্ডিং সারফেস, নিচেরটা হচ্ছে লোয়ার বাউন্ডিং সারফেস, যেটা কনভার্জ করে যাচ্ছে এরকম জায়গাতে, এটা হচ্ছে পিঞ্চ আউট। আর একটা 2 নম্বর হচ্ছে ল্যাটারাল গ্রেডেশন of the composition of a bed into another bed of composition. এটা মানে হচ্ছে এখানে একটা আছে স্যান্ডস্টোনের একটা বেড, এটা একটা স্যান্ডস্টোনের বেড। এরপরে হয়তো এখান থেকে আমার শুরু হয়ে গেল ক্লের একটা বেড, এটা আমার স্যান্ডস্টোন, এটা আমার ক্লে।
তো এই যে জায়গাটা, এইটা আমার একটা হয়ে গেল পিঞ্চ আউট। মানে পিঞ্চ আউট মানে হচ্ছে একটা লেয়ার যখন শেষ হচ্ছে সেই জায়গাটাকে পিঞ্চ আউট বলে। তো সেটা আমার কনভার্জেন্স, মানে উপরের এবং নিচের বাউন্ডারিটা কনভার্জেন্স হলে তৈরি হতে পারে, বা স্যান্ডস্টোন কম্পোজিশনের যে গ্রেডেশন হতে পারে, স্যান্ডস্টোন আছে তারপর থেকে ক্লে শুরু হয়ে গেল। তো কম্পোজিশনাল গ্রেডেশন দিয়েও পিঞ্চ আউট হতে পারে, দা উপরের এবং লোয়ারের বাউন্ডারি কনভার্জেন্স বা মার্জিং দিয়েও হতে পারে। ওকে, যেখানে প্রবলেম হবে আমাকে দাঁড় করাবি কিন্তু। এগুলো হলো যে পিঞ্চ আউট কিভাবে কিভাবে হতে পারে, পিঞ্চ আউট বা স্টার্টাল টার্মিনেশন কিভাবে হতে পারে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ পিঞ্চ আউট অর স্টার্টাল টার্মিনেশন। টাইপস অফ পিঞ্চ আউট ও স্টার্টাল টার্মিনেশন। ওকে, তো পিঞ্চ আউট কেমন দেখতে হয়, এরকম একটা আইডিয়াল ফিগার লাগলাম যেরকম একটা পিঞ্চিং আউট হচ্ছে। তো এইটার ভাগ যেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ট্রাঙ্কেশন, তারপরে হচ্ছে টপ ল্যাপ, তারপরে হচ্ছে অন ল্যাপ, টপ ল্যাপ, অন ল্যাপ, অফ ল্যাপ, তারপরেটা হচ্ছে ডাউন ল্যাপ। ওকে, তার মধ্যে ট্রাঙ্কেশনটা হচ্ছে আমার ইরোশনাল, টপ থেকে পুরো বাকিটা হচ্ছে আমার নন ইরোশনাল। ওকে, আর হচ্ছে এই অন ল্যাপ, অফ ল্যাপ, ডাউন ল্যাপ, এগুলোকে বলা হয় আমার বেস ল্যাপ। সবই বলছি কেন কি বলা হয় না বলা হয়। ওকে, তো ফার্স্টে আমার আসছে টপ ল্যাপ। ফার্স্টে আসছে আমার টপ ল্যাপ। টপ ল্যাপ হচ্ছে টার্মিনেশন অফ inclined strata against an overlying lower angle surface. ওভারলাইং লোয়ার অ্যাঙ্গেল সারফেস, এটা কেমন দেখতে হয়, এইটা হচ্ছে আমার ওভারলাইং লোয়ার অ্যাঙ্গেল সারফেস। লোয়ার অ্যাঙ্গেল সারফেস, আর এইগুলো হচ্ছে টার্মিনেশন অফ ইনক্লাইন স্ট্রাটা। তো এইরকম জিনিসটা হচ্ছে আমার টপ ল্যাপ দেখতে। ওকে, উপরের লাল লাইনটা হচ্ছে আমার লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা, যার এগেনস্টে আমার ইনক্লাইন যে স্ট্রাটা সবুজ রঙেরগুলো সেগুলো টার্মিনেট করছে, যেন টপ ল্যাপ। ওকে, এটা হলো টপ ল্যাপ। আরেকবার বলে উপরেরটা কি, লাল লাইনটা কি? বলছি, লালটা হচ্ছে আমার যেটা লোয়ার অ্যাঙ্গেল, যে হরাইজন্টাল যে সারফেসটা। ওকে, বলছি এই যে লালটা হচ্ছে যে ওভারলাইং যে লোয়ার অ্যাঙ্গেল সারফেসটা, আর যার এগেনস্টে আমার সবুজ রঙের ইনক্লাইন স্ট্রাটাগুলো টার্মিনেট করছে। ওকে, আচ্ছা, তো সেটা হচ্ছে আমার টপ ল্যাপ। তারপরে আসছে আমার অন ল্যাপ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে টপ ল্যাপ আর ট্রাঙ্কেশন। ওকে, ট্রাঙ্কেশন, হ্যাঁ, টপ ল্যাপের মধ্যে আমি কোনো ইরোশনের কোনো গল্প পেলাম না, জাস্ট উপরের লেয়ারে গিয়ে জিনিসটা টার্মিনেট করে যাচ্ছে। কিন্তু ট্রাঙ্কেশনে আমার কিন্তু ইরোশন হয়। তো এই টপ ল্যাপ আর
ট্রাঙ্কেশনের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, টপ ল্যাব ভার্সেস ট্রাঙ্কেশন। ওকে, তো এই ছবিটাতে কি বলছে যে এই যে লাল রঙের যে সারফেসটা এইটা হচ্ছে ট্রাঙ্কেশন সারফেস। ওকে, তার মানে একটা রিপিল মাইগ্রেট করছে। রিপিল মাইগ্রেট কিভাবে করে, এইটা আমার স্টস সাইড, এইটা আমার লি সাইড, আবার রিপিল ভাবে মাইগ্রেট করছে, এইদিকে আমার ফ্লো ডিরেকশন। তো এটা আমার রিপিল মাইগ্রেট করছে। তো রিপিল মাইগ্রেট করার সময় যদি কোনো হাই ফ্লো ভেলোসিটির কোনো একটা ফ্লো এলো, তখন তাহলে রিপিলের মাথাগুলো কেটে সে বেরিয়ে যাবে। যেরকম এই লাল রঙের লেয়ারটা করেছে, মাথাগুলো কেটে বেরিয়ে যাবে। তো সেইটা হচ্ছে আমার ট্রাঙ্কেশন সারফেস। আর রিপিল মাইগ্রেশন হচ্ছে এই যে আগের যেটা সবুজ রঙের যে লেয়ারগুলো ছিল, আগের যে সবুজ রঙের যে লেয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে এখন এইটা, সেগুলো এখন এইগুলো। ওকে, তো এই সবুজ রঙের লেয়ারগুলো উপরের যে লাল রঙের লেয়ারটাতে ট্রাঙ্কেট করছে। তো সেক্ষেত্রে এই লাল রঙটা হয়ে গেছে আমার তখন টপ ল্যাব সারফেস। ওকে, কিন্তু ট্রাঙ্কেশন সারফেসের ক্ষেত্রে সে কিন্তু একটা ইরোশনাল বাউন্ডারি বোঝাচ্ছে, বা সে কিন্তু আগের যে ডিপোজিশনাল যে ক্রস ডাটাগুলো ছিল সেগুলোকে সে কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ট্রাঙ্কেশন সারফেস আর টপ ল্যাব সারফেসের ডিফারেন্স। কারণ ট্রাঙ্কেশন সারফেসও ক্রস ডাটার উপরে তৈরি হয়, টপ ল্যাব সারফেসও কিন্তু ক্রস ডাটার উপরে তৈরি হয়। তো সেই জন্যই এদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা হয়। তো কোনো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েশন তখনই সম্ভব যখন তারা সেম স্টেজে অকার করে। সেম স্টেজে অকার না করলে কিন্তু হবে না। মানে হচ্ছে কোনো একটা মানুষের সঙ্গে কোনো একটা চাষা বসে যারা খেটে খায় মানুষ, তার সঙ্গে মুকেশ আম্বানি কিন্তু কোনোদিন কোনো ডিফারেন্সিয়েশন হতে পারে না, কারণ তারা সেম স্টেজেই নেই। মুকেশ আম্বানির সঙ্গে আদানি ডিফারেন্সিয়েশন হয়, মুকেশ আম্বানির সঙ্গে টাটা ডিফারেন্সিয়েশন হয়। তো সেম স্টেজে থাকতে হবে। সেখানেই হচ্ছে ট্রাঙ্কেশন সারফেস বা টপ ল্যাব সারফেস দুটোই কিন্তু ক্রস ডাটার উপরে তৈরি হয়। সেই জন্যই আমার ডিফারেন্সিয়েশনটা আসছে। তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কি? ট্রাঙ্কেশন সারফেস কিন্তু একটা জিনিসটা কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু টপ ল্যাব সারফেসে কোনো কাটাকুটির কোনো গল্প নেই। ওকে, তো এই হলো টপ ল্যাবের জিনিসটা। তারপরে হচ্ছে অন ল্যাব। তাহলে টপ তার মানে ল্যাব, টপ ল্যাবটা ইরোশনাল সারফেস না, তাই তো? না না না, তোমাদের ট্রাঙ্কেশন ইরোশনাল সারফেস। এই যে আগেই যেটা লিখে দিলাম, এই যে ট্রাঙ্কেশন ইরোশনাল, কিন্তু বাকি চারটে হচ্ছে নন ইরোশনাল। তো অন ল্যাব হচ্ছে, না এখানে লেখার জায়গা হবে না, পরেরটা যেতে হবে। অন ল্যাব হচ্ছে দ্য প্রোগ্রেসিভ অফশোর শিফট the progressive offshore shift of the up deep termination of the sedimentary units in which successively younger unit lives and exposed
সরি, এটা আমি অফ ল্যাপের ডিফারেন্সিয়েশন দেখাচ্ছি, এটা ভুল লিখেছিলাম। অফ ল্যাপ এটা, হ্যাঁ। Off ল্যাপ আছে the progressive offshore shift of the up-dip termination of the sedimentary units in which successively younger unit leaves and exposed a portion of the older units on which it lies. Okay. তো অফ ল্যাপ জিনিসটা কি বলা হচ্ছে, যে এটা প্রোগ্রেসিভ অফশোর শিফট। এই যে অফশোর শিফট হচ্ছে, অফশোর, ল্যান্ডের দিকটা হচ্ছে অনশোর। তো প্রোগ্রেসিভ অফশোর শিফট অফ দ্য আপডিপ টার্মিনেশন অফ দ্য সেডিমেন্টারি ইউনিটস। এই যে প্রতিটা যে আপডিপ টার্মিনেশন, কারণ হচ্ছে উপরের দিকে তারা টার্মিনেট করছে প্রতিটা লেয়ার, তিনখানা লেয়ার দেখানো আছে, 1 2 3, তিনটে লেয়ারই আমার উপরে আপডিপে টার্মিনেট করছে। হ্যাঁ, আপডিপে টার্মিনেট করছে, সেজন্য বলা হয়েছে আপডিপ টার্মিনেশন লেয়ার। Okay. The up-dip termination of the sedimentary units in which successively younger units leave and exposed a portion of older units. এটা মানে কি বলছে, যে এখানে 1 2 3 এর মধ্যে 3 হচ্ছে সব থেকে ইয়ঙ্গার, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তার মানে 1 হচ্ছে সব থেকে ওল্ডার। তাহলে প্রতিটা ইউনিট, এই 3 যে ইউনিটটা আছে, 3 ইউনিটে এখান পর্যন্ত আছে। ওকে, এর পরের যে এইটুকু যে পার্টটা, এই পার্টটা আবার কিন্তু 2 এর পার্ট। তার মানে প্রতিটা সাকসেসিভ ইয়ঙ্গার ইউনিট তার ঠিক নিচের যে ওল্ডার ইউনিটটা আছে সেইটার একটা পার্টকে সে এক্সপোজ করে দিচ্ছে। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? আরেকবার বলো। হ্যাঁ, যখন অফশোর, অফশোর, আচ্ছা এইটা আমার লেয়ারটা, মানে কন্টিনিউয়াস সেলফ স্লোপ যে রিজিয়নটা, এটা হচ্ছে আমার কি বলে ল্যান্ড, এটা হচ্ছে আমার সি। তো এখানে হচ্ছে কন্টিনেন্টাল সেলফ স্লোপ রাইজ, এই পার্টটা। ওকে, আমার জল আমার শিফট করছে স্যান্ডের দিকে, মানে টুওয়ার্ডস অফশোর, সি এর দিকে, সরি, টুওয়ার্ডস অফশোর আমার জল শিফট করছে। ওকে, তাহলে প্রথম জলের যখন লেয়ার আছে তখন এরকম আমি একটা ডিপোজিট পেলাম, তারপরে জল যখন আরো এই দিকে শিফট করছে, মানে হচ্ছে এখানে জল আছে এতটা। ওকে, সেই জন্য এতটা পর্যন্ত এসছে। এরপরে জল আমার মানে নিচের দিকে আরো সি এর দিকে যাচ্ছে, জল আমার এরকম জায়গাতে আছে, সেক্ষেত্রে আমি যে ডিপোজিটটা পাবো সেটা এতটা। আর লিখে গেল, ডিপোজিটটা পাবো আমি এতটা। ওকে, ওকে, তার মানে হচ্ছে তাহলে সবুজ যে লেয়ারটা যেটা তৈরি হয়েছে, সবুজ লেয়ারটা আমার ইয়ঙ্গার লেয়ার দেন দ্য রেড লেয়ার। তার মানে প্রতিটা ইয়ঙ্গার লেয়ার তার ঠিক নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে এক্সপোজ করছে কিছুটা পোর্শন জুড়ে। সেই পোর্শনটা কোনটা? এই পার্টটা, সেটা হচ্ছে এই পোর্শনটা। ওকে, এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ। ওকে, তো
তো এই জিনিসটা হচ্ছে এবার এই যে অফশোরের দিকে আমার জল শিফট করছে, এইটাকে বলা হয় আমার রিগ্রেশন। ওকে, এটাকে বলা হয় আমার রিগ্রেশন। তো এটা আমার অফশোর হলো, সরি অফ ল্যাপ হলো। এরপরে আমার আসছে অন ল্যাপ। ওকে, তার মানে অফ ল্যাপ আর অন ল্যাপ হচ্ছে পুরো ডিফারেন্স জিনিস, আলাদা জিনিস। যে অফ ল্যাপ হচ্ছে যে ইয়ঙ্গার যে জিনিসগুলো আসছে সেগুলো ওল্ডারকে একটা একটা করে এক্সপোজ করছে। অন ল্যাপে পুরো উল্টো জিনিস। অন ল্যাপে হচ্ছে প্রতিটা ইয়ঙ্গার তার যে সাকসেসিভ ওল্ডার আছে তাকে তারা কভার করতে করতে সামনের দিকে এগুচ্ছে। ওকে, এই জিনিসটা হচ্ছে অন ল্যাপ। তো অন ল্যাপ কি হচ্ছে, কালারটা চেক করতে হবে। অনল্যাপ হচ্ছে টার্মিনেশন অফ লো অ্যাঙ্গেল স্ট্রাটা against an underlying steeper stratigraphic surface. স্টিপার স্ট্র্যাটিগ্রাফিক সারফেস। তো এটা ছবিটা কিরকম হচ্ছে, আচ্ছা লিখে নেওয়া আগে। টার্মিনেশন অফ লো অ্যাঙ্গেল স্ট্রাটা এগেনস্ট অ্যান আন্ডারলাইং স্টিপার স্ট্র্যাটিগ্রাফিক সারফেস। ওকে, তো অন ল্যাপের জিনিসটা হচ্ছে, অন ল্যাপ হচ্ছে কিন্তু টু ওয়ার্ডস অন সোর্স শিফট, মানে টু ওয়ার্ডস ল্যান্ডের দিকে কিন্তু শিফট হচ্ছে ওয়াটারটা। তাহলে এটা আমার ওয়ান, এটা আমার টু, এটা আমার থ্রি। থ্রি হচ্ছে সব থেকে ইয়ংগেস্ট, ওয়ান হচ্ছে সব থেকে ওল্ডেস্ট। তো প্রতিটা ইয়ংগেস্ট ইউনিট, দেখ তিন যে ইউনিটটা আছে সে কিন্তু দুইকে পুরো কভার করে দিচ্ছে। তাহলে প্রতিটা ইয়ংগেস্ট ইউনিট তার ঠিক সাকসেসিভ নিচের যে ওল্ডেস্ট ইউনিটটা আছে তাকে পুরো কভার করে সে আরো টুয়ার্ডস ল্যান্ডের দিকে এগুচ্ছে। এটা হচ্ছে অন ল্যাপ। আর অফ ল্যাপ হচ্ছে প্রতিটা ইয়ঙ্গার ইউনিট তার ঠিক সাকসেসিভ নিচের যে ওল্ডার ইউনিটটা আছে তার কিছুটা পার্ট এক্সপোজ করে সে টুয়ার্ডস সি এর দিকে এগুচ্ছে। এটা হচ্ছে অফ ল্যাপ। জায়গা জিনিসটা ক্লিয়ার হলো সব? হ্যাঁ দাদা। ওকে, তো অন ল্যাপ হচ্ছে আমার ট্রান্সগ্রেশন। ওকে, জেনারেলি অন ল্যাপ আমার ট্রান্সগ্রেশন বোঝায়, অফ ল্যাপ আমার রিগ্রেশন বোঝায়। ওকে, তো যে সিকোয়েন্স স্ট্র্যাটেজি পড়ানো হয়েছে তোমার পিএতে ক্লাস? হ্যাঁ ওকে, সৌনক? হ্যাঁ। ওকে, তো ট্রান্সগ্রেশন আর রিগ্রেশন এই জিনিসগুলো হচ্ছে আমার কিন্তু সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফির পার্ট। ওকে, তো ট্রান্সগ্রেশন মানে হচ্ছে যখন সোর লাইন মানে হচ্ছে সি আর ল্যান্ডের যে ডিফারেন্সিয়েটিং যে লাইনটা, সেই সোর লাইন যখন আমার সি এর দিকে মুভ করে তখন সেটাকে বলা হয় রিগ্রেশন, যেটা এই কেসটাতে হয়েছে। যখন আমার সোর লাইন ল্যান্ডের দিকে মুভ করে তখন আমার বলা হয় ট্রান্সগ্রেশন। ওকে, এখন জাস্ট এইটুকু মনে রাখলে হবে, বাকি আমি পরে পড়াবো। ট্রান্সগ্রেশন রিগ্রেশনের কনসেপ্টটা থাকলে এখন হবে। ওকে, তাহলে টপ ল্যাপ অফ ল্যাপ সব হলো। এরপরে আর একটা পড়া আছে ডাউন ল্যাপ। হুম, আর ডাউন ল্যাপটা এমন কিছু নয় যে নিচের এইখানে যে ছবিটা আছে, যে নিচের একটা লোয়ার অ্যাঙ্গেলের একটা স্ট্রাটা থাকবে, লাল রঙের যে স্ট্রাটাটা, তার উপরে কিছু হাই অ্যাঙ্গেল স্ট্রাটা এসে টার্মিনেট করবে, এইটুকু। এর বাইরে আর কিছু না ডাউন ল্যাপ। যে ডেফিনেশন লিখলে লিখে নে। আরেক বলছি, ডাউন ল্যাপ হচ্ছে টার্মিনেশন অফ ইনক্লাইন্ড স্ট্রাটা, আমি লিখছি না, টার্মিনেশন অফ ইনক্লাইন্ড স্ট্রাটা এগেনস্ট আন্ডারলাইং লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা। ওকে, টার্মিনেশন অফ ইনক্লাইন্ড স্ট্রাটা এগেনস্ট আন্ডারলাইং লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা।
টপ ল্যাপে ছিল ওভারলাইং লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা, ডাউন ল্যাপে আন্ডারলাইং লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা, টার্মিনেশন অফ ইনক্লাইন স্ট্রাটা এগেনস্ট আন্ডারলাইং লোয়ার অ্যাঙ্গেল স্ট্রাটা। ওকে, তো এটা হচ্ছে ডাউন ল্যাপ। তো এরপরে যে জিনিসটা বলবো যে এই অন ল্যাপ, অফ ল্যাপ, ডাউন ল্যাপ সবই কিন্তু আমি দেখলাম যে নিচের যে সাবস্ট্রাটা তার সঙ্গে রিলেটেড, মানে নিচের যে বেস তার সঙ্গে রিলেটেড, সেই জন্য অন ল্যাপ, অফ ল্যাপ, ডাউন ল্যাপ সবই কিন্তু বেস ল্যাপ। ওকে, কিন্তু টপ ল্যাপটা আমি এখানে দেখলাম যে উপরের যে টপ লেয়ারটা তার সঙ্গে টার্মিনেশনের সম্পর্ক, সেই জন্য ওই একটা হচ্ছে টপ ল্যাপ, বাকিগুলো আমার বেস ল্যাপ। ওকে, তার মানে তাহলে পিঞ্চ আউটের দুখানা ভাগ, একটা হচ্ছে ইরোশনাল, একটা হচ্ছে নন ইরোশনাল। ইরোশনালের মধ্যে পড়ছে ট্রাঙ্কেশন, নন ইরোশনালের মধ্যে আবার দুখানা ভাগ, একটা হচ্ছে বেস ল্যাপ, একটা হচ্ছে টপ ল্যাপ। বেস ল্যাপের মধ্যে আবার তিনখানা পার্ট, একটা হচ্ছে অন ল্যাপ, একটা হচ্ছে অফ ল্যাপ, একটা হচ্ছে ডাউন ল্যাপ। ওকে, পুরো জিনিসটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ দাদা। ওকে, তাহলে পিঞ্চ আউট স্টার্টাল টার্মিনেশন হয়ে গেল। এরপরে কি আছে? ওইটাই লেখা আছে যে টপ ল্যাপ সারফেস অ্যান্ড ট্রাঙ্কেশন সারফেস আর হার্ড টু আইডেন্টিফাই if the inclined layers are continuous against the overlying surface, then that means top lap continuous, মানে সেখানে কোনো ইরোশন হয়নি, তার মানে সেটা টপ ল্যাপ। আর যদি সেটা কন্টিনিউয়াস না থাকে মানে ইরোশন হয়েছে, সেটা আমার তখন ট্রানজিশন সারফেস। আর এইখানেটা লেখা আছে যে অফলাইন, অফ ল্যাপ ওই ট্রান্সলেশনের সঙ্গে যে রিলেশন সেটা আমি বললাম। এরপরে হচ্ছে আনকনফর্মিটিস। ওকে, তো এই আনকনফর্মিটিসটা স্ট্রাকচারালে আলিশা পড়াবে, আমি এটা দেখাচ্ছি না, জাস্ট ছবিটা পরে যদি কোনো রেফারেন্স লাগে দেখে নিবি এখান থেকে। ওকে, এরপরে হচ্ছে বেড সেট। ওকে, তার মানে এত দূর পর্যন্ত এটুকু ক্লিয়ার হলো যে যে ধরনের ক্রস ডাটাগুলো আমি পাচ্ছি সেই ক্রস ডাটার উপর ডিপেন্ড করে আমি ফ্লুভিয়াল, হাইড্রোলিক, সেখানকার ডিপোজিশনাল হিস্ট্রি এসব বলতে পারবো। আর ক্রস ডাটা তৈরি হচ্ছে আমার রিপিল মাইগ্রেশনের ফলে। ওকে, মানে লি যে সাইডটা, স্টস সাইড জেনারেলি আমার প্রিজার্ভ হয় না। কেন প্রিজার্ভ হয় না সেটা হচ্ছে স্টস লি। নেক্সট যে ফ্লোটা আসছে সে কিন্তু এই আগের যে স্টস সাইডটাকে সেটাকে কেটে দিল, কেটে এরকম একটা ডিপোজিট করলো, আবার কেটে এরকম একটা ডিপোজিট করলো। এটা আমার T1, এটা আমার T2, এটা আমার T3। T3-র এজ আমার সব থেকে কম, T3 হচ্ছে ইয়ংগেস্ট। ওকে, তার মানে এই যে এটাও আমার নেই, এটাও আমার নেই, এখন শুধু পড়ে আছে যে লেয়ারটা সেটা আমার দেখতে এরকম। ওকে, এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, আর তার উপরের লেয়ার হচ্ছে এইটা। ওকে, আর এইটা হচ্ছে এইটা। তো এই জন্য আমার স্টক সাইড কিন্তু জেনারেলি ডিপোজিট হয় না, কিন্তু ডিপোজিট হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা আমি বলবো। তার মানে যে আমরা যে ক্রস ডাটাগুলো যেগুলো দেখতে পাই, এই যে এখানে যে ছবিটা আছে, কোথায় গেল, এই যে এই যে ছবিতে আমরা এইখানে এই যে ক্রস ডাটাগুলো দেখতে পাচ্ছি, এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু লি সাইড। ওকে, এগুলো সবই কিন্তু লি সাইড। ওকে, তো এখানে যেটা বলছে যে বেড সেট অর সেট, bed set or set are the groups of similar bed of cross beds, similar beds or cross beds. Okay, তার মানে কি বলছে যে কোথায় গেল বেড সেট অর সেট, এই যে এইটা হচ্ছে আমার একটা সেট। ওকে, এটা হচ্ছে আমার একটা সেট। তো এরকম একের বেশি সেট নিয়ে আমার তৈরি হচ্ছে কোসেট। তার মানে সেট হচ্ছে যেটা সিমিলার বেডস অর ক্রস বেডস, তাকে বলা হচ্ছে সেট। আর একের বেশি সেট নিয়ে আমার তৈরি হচ্ছে কোসেট। ব্যাস, এর বাইরে আর কিছু নেই। ওকে, এরপর শুরু হবে ম্যাসিভ বেডিং।
এরপর আসছে হচ্ছে ম্যাসিভ বেডিং। ওকে, তো আগের যেগুলো পেলাম যে বিভিন্ন ক্রস স্ট্রাটা যেগুলো ডিপোজিট হচ্ছে, তার মানে ওই ক্রস স্ট্রাটাগুলো বিভিন্ন রকম ভাবে ডিপোজিট হয়ে আমি বেডিং গুলো পাবো। আমি যে সেডিমেন্টারি যে সাকসেশন গুলো দেখতে পাই সেগুলো ওই মানে একটার পর একটা ফ্লো আসছে। দাদা বল। বলছি যে মানে ওই লি সাইডটা যেটা প্রিজার্ভ হচ্ছে হুম সেটাই ওই ক্রস বেডটা, তাই তো? হুম 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 ওকে। হ্যাঁ ঠিক আছে। হুম, তো ম্যাসিভ বেডিং যেগুলো তৈরি হচ্ছে মানে আমরা যেটা সেডিমেন্টারি যে সাকসেশন গুলো আমি পাচ্ছি, সেই সাকসেশন গুলো একটার পর একটা ফ্লো এসে সেটাকে ডিপোজিট করে করে একটা আমি এখন এত সেই 5 মিটার 10 মিটার হাইটের একটা সাকসেশন পাচ্ছি। তো সেই সাকসেশন গুলোকে মানে সাকসেশন গুলোর ইন্টারনাল স্ট্রাকচার দেখে আমরা তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাসিভ বেডিং। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যেখানে পুরো জিনিসটা একটা ম্যাসিভ বডির মতো কাজ করছে। ম্যাসিভ বডি মানে কি, যার মধ্যে কোনো ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল ল্যামিনেশন, ইন্টারনাল কিছু আমি দেখতে পাবো না, যেটা পুরো একটা ম্যাসিভ হোমোজিনিয়াস একটা বডির মতো কাজ করে, সেটাই হচ্ছে ম্যাসিভ বডি। তো বেড অ্যাপিয়ার্স হোমোজিনিয়াস, lacking internal structure, can be formed primarily or by thin sedimentary obliteration of internal structure. If primary, যদি প্রাইমারি কারণে প্যাসিভ বেডিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে indicate rapid deposition and internal lamination can be obliterated due to intense bioturbation liquefaction, that is release of trapped liquid. ওকে, তো তাহলে এটা কি বলা হলো যে যদি আমার দুখানা দিয়ে হতে পারে মানে ম্যাসিভ বেডিং মানে সেখানে আমার কোনো স্ট্রাকচার ফর্ম করেনি। তো সেটা হতে পারে র্যাপিড ডিপোজিশন, যদি আমার সেডিমেন্ট যে মানে কোনো একটা ট্রান্সপোর্টিং এজেন্ট যে সেডিমেন্টটাকে ট্রান্সপোর্ট করছে, ক্যারি করছে, সেখানে যদি আমার র্যাপিড ডিপোজিশন হয়। ওকে, তো র্যাপিড ডিপোজিশন হলে ইজিলি বোঝা যাচ্ছে যে সেখানে আমার কোনো স্ট্রাকচার মানে ইন্টারনাল লেয়ারিং কিন্তু তৈরি হওয়া সম্ভব নয়। কারণ যেটা হয় যে কি বলে মিউনিসিপ্যালিটির যে গার্বেজ জায়গাগুলো আছে সেখানে প্রতিদিন প্রতি মানে 100-200 করে গাড়ি এসে সেখানে গার্বেজগুলোকে ডাম্প করে। তো ওই রকম ভাবে র্যাপিড ডিপোজিশন যদি কোনোভাবে হয়ে যায়, সেটা একটা পুরো ম্যাসিভ বডি লাগে, উপর থেকে নিচ পুরো সেম, তার মধ্যে কোনো ইন্টারনাল কোনো ল্যামিনেশন কিছু নেই। কিন্তু সেটা যদি আমরা যখন বাড়িতে আমরা যখন টবে জল দিই বা টবে আমরা যখন মাটি ফাটি দিই, তখন সেই টবের একটা পার্টকে ভাঙলে কিন্তু দেখা যাবে সেখানে একটা ডেফিনিট একটা লেয়ারিং আছে। কারণ সেখানে কিন্তু আমরা ফার্স্টে একটা লেয়ার মাটি দিলাম, তারপরে একটু সার দিলাম, আবার একটা লেয়ার মাটি দিলাম, একটু জল দিলাম। তো এইরকম ভাবে জিনিসটা কিন্তু টবের মাটিটাকে আমরা প্রিপেয়ার করি। তো সেম অ্যানালজিটি কিন্তু নেচারেও জিনিসটা হয়। গার্বেজে যে জিনিসগুলো পড়ছে সেটা হচ্ছে র্যাপিড ডিপোজিশন, সে তৈরি করা হচ্ছে ম্যাসিভ বেডিং। আর টবের মধ্যে জিনিসগুলো তৈরি করছে তারা তৈরি করে নর্মাল গ্রেডিং বা রিভার্স গ্রেডিং। ওকে, যার মধ্যে একটা গ্রেডেশন আছে, যেখানে কোনো ম্যাসিভনেস নেই। ওকে, তার মধ্যে একটা ইন্টারনাল ল্যামিনেশন আছে, তার একটা উপর নিচের মধ্যে একটা গ্রেন সাইজের গ্রেডেশন আছে। তো তখন সেগুলোকে বলা হয় নর্মাল গ্রেডিং বা রিভার্স গ্রেডিং। ওকে, আর ম্যাসিভ গ্রেডিং এর প্রাইমারি রিজনটা হচ্ছে যে র্যাপিড ডিপোজিশন। আর সেকেন্ডারি যে ডিপোজিশন গুলো সেগুলো হচ্ছে ইন্টেন্স বায়োটারবেশন। ইন্টেন্স বায়োটারবেশন হচ্ছে ডিপোজিট হয়ে গেছে মানে একটা মানে নর্মাল কন্ডিশনে ডিপোজিট হয়েছে, তার মধ্যে লেয়ারিং হয়েছে সুন্দর, সে ম্যাসিভ বেডিং নয়। কিন্তু সেখানে বায়োটারবেশন মানে হচ্ছে যে বায়ো যে অর্গানিজম গুলো আছে, বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন কীট পতঙ্গ, এই জিনিসপত্রগুলো তারা তখন ওই লেয়ার গুলোকে ভেদ করে উপর নিচে ওঠানামা করে। ওকে, তার মানে তখন লেয়ার গুলো নষ্ট হয়ে যায়। এর একটা মোস্ট এক্সাম্পল হচ্ছে কি বলে আর্থ ওয়ার্ম বা কেঁচো। যারা আর্থ ওয়ার্ম বা কেঁচো দেখেছিস যে তারা কিন্তু ফার্স্টে মাটির ভিতরে ঢোকে, তারপরে ওই মাটিগুলো কি কিন্তু তারা উপরে বার করতে থাকে। তো তার মানে তলার যদি কোনো একটা লেয়ারিং থাকে, তো সেই লেয়ারিংটাও আমার ওই গুঁড়োগুলো উপরের দিকে বার করে দেওয়ার জন্য সেই লেয়ারিংটা কিন্তু নষ্ট হচ্ছে। তো সেটাই হচ্ছে ইন্টেন্স বায়োটারবেশন। আর একটা হচ্ছে লিকুইফ্যাকশন, মানে হচ্ছে যে রিলিজ অফ ট্র্যাপ ফ্লুইড। মানে হচ্ছে কোনো একটা সেডিমেন্ট লেয়ার ডিপোজিট করে গেছে, সুন্দর লেয়ারিং ফেয়ারিং আছে, এরপরে ওই ডিপোজিটটার উপরে আবার কোনো এক্সট্রা ওভারবার্ডেন প্রেসার পড়লো, তাহলে যে সেডিমেন্টগুলো ছিল তাদের পোর স্পেসে যে ট্রাপড যে লিকুইডগুলো ছিল
সেগুলো উপর থেকে চাপ পড়ার ফলে তারা উপর দিকে বেরোতে আরম্ভ করবে। তো সেই যখন উপর দিকে যখন বেরোচ্ছে, ফ্লুইড এসকেপ যখন করছে, তখন কিন্তু যে ল্যামিনেশন গুলো ছিল সেগুলোকে ফাটিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো সেখানেও কিন্তু আমি ল্যামিনেশন গুলো পরে আর দেখতে পাবো না। তো এই দুটো হচ্ছে সেকেন্ডারি রিজন। ক্লিয়ার হলো সেকেন্ডারি রিজন গুলো? হ্যাঁ ওকে, শোনাক। ওই নর্মাল গ্রেডিং আর রিভার্স গ্রেডিংটা আরেকবার একটু হ্যাঁ, ওটা বলবে, ওটা বলিনি। এটা হচ্ছে তো ম্যাসিভ বেডিং এর দুটো কারণ বোঝা গেল তো? হ্যাঁ ওকে, এরপর হচ্ছে নর্মাল গ্রেডিং। এই ছবি দুটো আমার নিজের ফিল্ড ওয়ার্ক থেকে, মানে কেজিবি ফিল্ড ওয়ার্ক থেকে এই দুটো ছবি, এইটা আর এইটা। তো নর্মাল গ্রেডিং মানে হচ্ছে যে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে জিনিসটা নর্মাল। ওকে, মানে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি সেই জিনিসটাই আমি যখন পাচ্ছি, যে গ্রেডেশনটা পাচ্ছি সেটা আমি নর্মাল গ্রেডিং। তো আমরা কি গ্রেডেশন এক্সপেক্ট করতে পারি, যে নিচে আমার কোর্সার সেডিমেন্ট আছে, উপরে আমার ফাইনাল সেডিমেন্ট আছে। কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ডিফারেন্সিয়েশনের জন্য কোর্সার মেটেরিয়াল গুলো হাই ওয়েটে বেশি, তাই তারা আগে নিচে সেটেল করে যাবে, তারপরে ফাইনাল গ্রেড সেটেল করবে। তো আমি যে সাকসেস রেটটা পাবো সেখানে নিচে আমার কোর্স গ্রেড, উপরে আমার ফাইন গ্রেড। তো সেটা হচ্ছে আমার নর্মাল গ্রেডিং। তো নর্মাল গ্রেডিং কি লেখা আছে, যে কোর্স পার্টিকেল এট দ্য বেস অ্যান্ড গ্র্যাজুয়ালি ফাইন টুয়ার্ডস টপ, স্লো বাট কন্টিনিউয়াস ডিপোজিশন ফ্রম এ ওয়েনিং। ওয়েনিং মানে হচ্ছে যে সেডিমেন্ট, মানে যে ফ্লোটা আস্তে আস্তে তার এনার্জি হারিয়ে ফেলছে, সেটা হচ্ছে ওয়েনিং। Okay, but continuous deposition from a waning, highly sediment-laden flow. Sediment load is chiefly suspension load, and turbidites are the common product of such bedding. Okay, তাহলে এখানে কতগুলো জিনিস একসঙ্গে বলা হলো। নর্মাল গ্রেডিং মানে নিচে আমি কোর্সার মেটেরিয়াল পাবো, উপরে আমি ফাইনাল মেটেরিয়াল পাবো, তার মানে একটা ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্স আমার তৈরি হচ্ছে। নর্মাল গ্রেডিং তৈরি আমার কিভাবে হচ্ছে, কোনো একটা ওয়েনিং ফ্লো, কোনো একটা ডিক্রিজিং, মানে স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে কোনো একটা ফ্লোর, সে যখন আমার ডিপোজিশন করছে তখন আমি নর্মাল গ্রেডিং পাবো। কেন পাবো, যখন সেই ফ্লোটা হাই এনার্জিতে ছিল সে আমার কোর্সার মেটেরিয়ালগুলোকে ডিপোজিট করতে পেরেছে। যত আমার তার স্ট্রেংথ কমছে, যত আমার তার স্ট্রেংথ ওয়েনিং হচ্ছে, তত ফাইনাল মেটেরিয়ালগুলো ওই আগের কোর্সারের উপরে আস্তে আস্তে ডিপোজিট হচ্ছে। তো সেই রকম ভাবে একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমি নিচে কোর্স পেলাম, উপরে আস্তে আস্তে ফাইন 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 হয়ে থেকে একেবারে উপরে ফাইনেস্ট পার্টিকেলটা আমি পেলাম। তো সেটা হচ্ছে নর্মাল গ্রেডিং। ওকে, আর এই নর্মাল গ্রেডিং এ চিফ সেডিমেন্টারি লোড হচ্ছে সাসপেনশন লোড। কেন হচ্ছে, যদি মানে নর্মাল গ্রেডিং মানে বোঝাই গেল যে আমার নিচে হচ্ছে কোর্সার মেটেরিয়ালগুলো, উপরের ফাইনাল মেটেরিয়ালগুলোকে আমার যদি জমা হতে হয় তাহলে সাসপেন্ডেড লোড হিসাবেই কিন্তু জমা হতে হবে, কারণ সাসপেন্ডেড লোডেই কিন্তু ফাইনাল পার্টিকেলসগুলো আসে। তো সেই জন্য উপরে যদি আমাকে ফাইনাল পেতে হয় তার মানে কিন্তু সেটাকে মানে মেজরিটি যে সাসপেন্ডেড সেডিমেন্ট লোডটা, সেটাকে কিন্তু সাসপেনশন লোড হতে হবে, কারণ ফাইনাল পার্টিকেলস কিন্তু সাসপেনশন লোড হিসাবেই ক্যারি ফরওয়ার্ড হয়, আবার সাসপেনশন লোড হিসাবেই সে কিন্তু ডিপোজিট হয়। সেই জন্য হচ্ছে টার্বিডাইটস আর দ্য কমন প্রডিউসার অফ সাচ বেডিং বা কমন প্রোডাক্ট অফ সাচ বেডিং। কারণ টার্বিডাইটস আমরা দেখেছিলাম এ থেকে ই, সে কিন্তু একটা ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্স দেখাচ্ছে। ওকে, সেই জন্য টার্বিডাইটস কিন্তু নর্মাল গ্রেডিং এর মধ্যে পড়ছে। এই তিনটে লাইন ক্লিয়ার হলো? বিশাল খুব ইম্পর্টেন্ট তিনটে লাইন, অনেক কিছু বলা আছে লাইন তিনটের মধ্যে। পুরো ক্লিয়ার তিনটে লাইন? হ্যাঁ দাদা। ওকে, এই ওয়েনিং সেডিমেন্ট ল্যাডেন ফ্লো দিয়ে ওয়েনিং দিয়ে কেন তৈরি হচ্ছে এটা যেন খুব ভালোভাবে ক্লিয়ার হয়। ওকে, মানে এটা একটা নিজেরাও একটা এক্সপ্লেন করতে পারিস যে একটা কাদা বালি মাখা একটা জল আছে, সেই জলটাকে তুই একটা কোনো বড় একটা সারফেস এরিয়ার মধ্যে যখন ছেড়ে ইয়ে করি কি বলে ঢেলে দিলি, তখন দেখবি ফার্স্টে কিন্তু বড় বড় যে বালির দানাগুলো সেগুলো ডিপোজিট করছে, যত আমি সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু ক্লে ফাইন মাড এইগুলো কিন্তু ডিপোজিট করছে। তো সেম জিনিস কিন্তু নর্মাল গ্রেডিং এ হয়। ওকে, এরপরে আসছে আমার রিভার্স গ্রেডিং। ওকে, যেটা হচ্ছে নর্মাল গ্রেডেশন আমি যেটা পাই তার ঠিক পুরো উল্টো। রিভার্স গ্রেডিং কি বলে,
ওকে, এটা হচ্ছে আমার রিভার্স গ্রেডিং। ওকে, তো রিভার্স গ্রেডিং জিনিসটা হচ্ছে কেমন দেখতে হয়, নিচে আমার ফাইন পার্টিকেলস, উপরে আমার কোর্স পার্টিকেলস। ওকে, মানে হচ্ছে কোর্সেনিং আপওয়ার্ড সিকোয়েন্স। রিভার্স গ্রেডিং নিচে ফাইন উপরে কোর্স, একটা কোর্সেনিং আপওয়ার্ড সিকোয়েন্স হয়েই পাবো। ওকে, এই ছবিটায় যদি দেখিস যে ছবিটা মানে এই ফটোগ্রাফে হয়তো অতটা ক্লিয়ার নয়, এই ছবিটার নিচেগুলো কিন্তু সম্পূর্ণ ফাইন ফাইন জিনিসপত্রগুলোতে তৈরি। মানে হচ্ছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফাইন, যে হাত দেখা যাচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ ফাইন দিয়ে তৈরি। উপরের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু সম্পূর্ণ কোর্স গ্রেন দিয়ে তৈরি। তো খুব মাইনিউটলি দেখা যেতে পারে যে উপরের গ্রেনগুলো সত্যিই কোর্স, নিচে ফাইনটা বোঝা যাচ্ছে না কিন্তু উপরে কোর্সটা বোঝা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, এটা বুঝছো কি করে? এটা বোঝা মানে হচ্ছে তোকে ফিল্ড স্যাম্পেল স্টাডি করে বুঝতে হবে। ফিল্ড স্যাম্পেলে আমরা যে ইয়েগুলো আছে, হ্যান্ড লেন্স গুলো আছে, ওই হ্যান্ড লেন্স দিয়ে আমাকে গ্রেন হ্যাঁ। সাইজটা দেখে দেখে বুঝতে হবে যে গ্রেন সাইজটা উপরের দিকে বাড়ছে না গ্রেন সাইজ নিচের দিকে বাড়ছে। আচ্ছা। ওকে, তো রিভার্স গ্রেডিং, তো রিভার্স গ্রেডিং আমার পাওয়া যায় ফার্স্টে হচ্ছে এওলিয়ান কন্ডিশনে। ওকে, এওলিয়ান কন্ডিশনে আর একটা পাওয়া যায়, জায়গাটার নামটা আমি ভুলে গেলাম। হ্যাঁ, রুডেসিয়াস সেডিমেন্ট, RUDACEOUS। রুডেসিয়াস কথাটা চেনা চেনা লাগছে, আমি পড়েছি। উডেন ওয়েন্থাল গ্রেন সাইজ স্কেল যে স্লাইডটাতে ছিল, ওই স্লাইডটার পাশে যে ওই স্যামেটিক বেড, অ্যারেনাইট বেডস, বিভিন্ন নাম হয় গ্রিক ল্যাটিনে, তো সেখানে কংগ্লোমারেটকে একটা আলাদা নাম দেওয়া ছিল রুডেসিয়াস। মানে কংগ্লোমারেট যে ডিপোজিট হয় সেখান থেকে যে রকটা পাই সেটাকে বলা হয় আমার রুডাইটস, RUDITES। তো ফ্লুভিয়াল সেডিমেন্টের মধ্যে আমরা যেখানে যেখানে কংগ্লোমারেট পাই বা রুডেসিয়াস সেডিমেন্ট পাই সেখানেও কিন্তু রিভার্স গ্রেডিং সম্ভব। আমরা রিভার্স গ্রেডিং ইন জেনারেল বলতে কিন্তু আমরা এটাকে এওলিয়ানের ফিচার হিসাবে ধরি। হ্যাঁ, অবভিয়াসলি এওলিয়ানেরই ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে রিভার্স গ্রেডিং, কিন্তু কিছু কিছু জায়গাতে রুডেসিয়াস সেডিমেন্ট বা ফ্লুভিয়ালে যেখানে যেখানে কংগ্লোমারেট পাওয়া যায় সেখানে আমরা পেতে পারি। এবার সেবার যে ফ্লুভিয়ালে কংগ্লোমারেট কোথায় পাওয়া যায়, এনি আইডিয়া? নদী যখন সোর্সের কাছে। হ্যাঁ, সোর্সের কাছে কোনো নাম অ্যাকচুয়াল? মানে হিমবাহ, এই সমস্ত জায়গা হিমবাহ, যেখান সেটা দিয়ে তো নদীর সৃষ্টি। সেখানে তো অ্যাজ সাচ কোনো সেডিমেন্টই পাচ্ছে না। মানে পাহাড়ি এলাকায়, মানে হ্যাঁ, যেখানটাতে মানে থাকে। জায়গাটা হচ্ছে যে নাম হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান, যেখানে উপর থেকে মানে কি বলে মাউন্টেনের ফুটহিল থেকে সেই যখন প্লেন ল্যান্ডে যাচ্ছে, যে ড্রাস্টিক যে চেঞ্জ হয়েছে গ্রেডিয়েন্টের, ওইখানে যে ফ্যানটা পাই সেটাকে বলা হয় আমার অ্যালুভিয়াল ফ্যান। ওই অ্যালুভিয়াল ফ্যানে আমার কংগ্লোমারেট খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেইখানে আমার কিন্তু রিভার্স গ্রেডিং সম্ভব, ওটা কিন্তু আমার ফ্লুভিয়াল রিজাইমের মধ্যে, ওটা কিন্তু আমার এওলিয়ান রিজাইমের মধ্যে নয়। ওকে, এরপরে হচ্ছে যে রিভার্স গ্রেডিং কিভাবে তৈরি হয়। ওকে, দুখানা মেকানিজম আছে, একটা হচ্ছে ডিসপারসিভ প্রেসার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ, বহু জনের এটা আচ্ছা, এই গন্ডগোল হয়। ফ্যান মানেটা কি? ফ্যান মানে হচ্ছে ফ্যান শেপের যে জিনিসটা তৈরি হয়, এখানে একটা পাহাড় আছে, এটা আমার সেডি কি বলে আপার কি বলে প্লেন ল্যান্ড, এটা আমার প্লেন ল্যান্ড। তো এইখানে যে এই ফ্যানের মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে, ওকে দাঁড়া ছবি দেখাচ্ছি। এই যে এই যে ফ্যান যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান।
মানে হচ্ছে তুই হাত পাখা দেখেছিস, ওই নারকেল কি বলে, হ্যাঁ 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 খেজুরের জিনিসটা দিয়ে তৈরি হয়, ওই হাত পাকা সেম হ্যাঁ হ্যাঁ জিনিসটাই হচ্ছে কিন্তু এই জিনিসটা। ওকে, কারণ হচ্ছে এটা আমি যদি কপি করি দাদা, মানে সেডিমেন্টারি সাবজেক্টটা এতটা ইম্পর্টেন্ট কারণ প্রতিটা জিনিসের কিন্তু আমরা একটা আমাদের ডেলি লাইফে তার কাউন্টার পার্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং। এটার বাংলা টার্ম হচ্ছে পলল ব্যজনী, তারা বহুদিন বাংলা লিখিনি, অনেকদিন পর লিখছি ও পলল, আচ্ছা, হ্যাঁ বুঝেছি বাংলা। তারা বহুদিন পর বাংলা লিখছি, পলল ব্যজন, ওরে বাবা হাতের লেখা যাচ্ছে তো হয়ে গেছে, পলল ব্যজনী। ওকে, এইটা হচ্ছে আমার জিনিসটা, তার মানে হচ্ছে এই দিকটা হচ্ছে আমার অ্যাজ ইফ যে ইয়েটা কি বলে পাখাটা করছি, পাখার যে ডান্ডিটা, আর এইটা হচ্ছে পাখার উপরের পাটটা। ওকে, তো এইটা হচ্ছে আমার পলল ব্যজনী। আচ্ছা আরসি বেঙ্গলি মিডিয়াম তো? না, ইংলিশ। ও আচ্ছা, ঠিক আছে ওকে, এটা এখানে মুছে দিলাম। ওকে, তাহলে আবার ফিরে আসি রিভার্স কেডিং। ওকে, তো রিভার্স গ্রেডিং দু ধরনের হতে পারে, দু ধরনের বলছি, রিভার্স গ্রেডিং মেকানিজম হচ্ছে, প্রথম মেকানিজম হচ্ছে ডিসপারসিভ প্রেসার, তারপরের মেকানিজম হচ্ছে কাইনেটিক সিভিং। মানে প্রথমে ডিসপারসিভ প্রেসার মেকানিজমটা কমপ্লিট হবে, তারপরে কাইনেটিক সিভিংটা তৈরি হবে। ওকে, তো ডিসপারসিভ প্রেসার কি বলা হয়, যে ডিসপারসিভ প্রেসার হচ্ছে প্রপোর্শনাল টু গ্রেন সাইজ। ওকে, মানে যত বড় গ্রেন সাইজ হবে তার তত বেশি ডিসপারসিভ প্রেসার হবে। তো ডিসপারসিভ প্রেসার মানেটা কি হচ্ছে, যে যখন দুটো গ্রেন আছে, গ্রেন দুটো যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগাচ্ছে, তারা একটা আপওয়ার্ড মোশন ফেস করে। ওকে, তার মানে হচ্ছে দুটো গ্রেন একে অপরের সঙ্গে ধাক্কা লাগাচ্ছে, এরকম করে ধাক্কা লাগাচ্ছে, গ্রেনগুলো ধাক্কা লাগানোর ফলে তারা কিন্তু উপরের দিকে এরকম ভাবে মুভ করে যায়। ওকে, আপওয়ার্ড মানে গ্র্যাভিটির এগেনস্টে উপরের দিকে মুভ করে যায়, এটাই কিন্তু আমার ডিসপারসিভ প্রেসার। এই জিনিসটা তুই এরকম ভাবেও দেখতে পারিস যে দুটো যে ওই আহ, ওই বালিতে যে ওই যে কোয়ার্জের যে ক্রিস্টাল গুলো থাকে বালির মধ্যে ইয়েলো কালারের, ওই রকম মানে যখন বালিগুলোকে চালা হয় না, বালি যখন চালা হয় তখন বিভিন্ন সাইজের যে গ্রেন গুলো পাওয়া যায়, তো ওগুলোকে নিয়ে যদি একটা জায়গাতে ধাক্কা মারিস তখন কিন্তু দেখবি রিয়েলি ওরা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, নিচের দিকে তারা কিন্তু নামে না। তো সেরকম ভাবি, তো যত বড় গ্রেন সাইজ তার তত ডিসপারসিভ প্রেসার, তাদের মধ্যে কলিশন হওয়ার প্রবণতা তত বেশি, এবং যত বেশি কলিশন হয়েছে তারা তত বেশি উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে মানে হচ্ছে তারা যে লেভেলে কলিশনটা খেয়েছিল সেই কলিশনের রেসপেক্টে আরো উপরে উঠে যাচ্ছে। মানে হচ্ছে এইটা যদি আমার বেড হয়, এখানে আমার তারা কলিশনটা খেলো, এখানেই আমার বেড আছে, কলিশনটা খেয়ে তারা কিন্তু উপরের দিকে উঠে গেল। তো এইটা হচ্ছে আমার ডিসপারসিভ প্রেসার। ওকে, এই ডিসপারসিভ প্রেসারের ফলে উপরের দিকে উঠে গেল, তারপরে যে ফাইনার যে পার্টিকেলগুলো আছে, ফাইনার পার্টিকেলগুলোর মধ্যে কিন্তু কলিশন হওয়ার প্রবণতাটা বা কলিশন হওয়ার প্রবাবিলিটিটা কম থাকে, এবং সেই কম থাকার জন্য তারা কিন্তু ডিসপারসিভ প্রেসারটা ফেস করে না। ডিসপারসিভ প্রেসার যদি ফেস না করে তারা উপরের দিকে উঠবেও না। তো তখন এই গ্রেনগুলোর মাঝখানে মাঝখানে যে ফাইনার যে পার্টিকেলস গুলো আছে, তো এরা তো ডিসপারসিভ প্রেসারের উপরের দিকে উঠছে, আরো ধাক্কা খাচ্ছে, আরো উপরের দিকে উঠছে। ফাইনাল পার্টিকেলস গুলোর মধ্যে কোনো ডিসপারসিভ প্রেসার নেই, তাদের মধ্যে শুধুমাত্র ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারা। তাহলে বড় বড় গ্রেনগুলো যখন উপরের দিকে উঠছে, তখন ছোট ছোট গ্রেনগুলোতে শুধুমাত্র ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তো তারা তখন নিচের দিকে সেটেল করে যাচ্ছে। তাহলে ফাইনার পার্টিকেল গুলো সেটেল করে গেল। ওকে, এরপরে ডিসপারসিভ প্রেসার মানে কলিশন যখন শেষ হয়ে গেল, তখন
বড় বড় গ্রেনগুলোর মধ্যেও আবার ডাউনওয়ার্ড গ্র্যাভিটি ফোর্সটা তখন ডমিনেন্ট হবে, তখন বড় বড় গ্রেনগুলো নিচের দিকে পড়তে থাকবে এরকম। তো ইভেনচুয়ালি আমি যে লেয়ারিংটা পেলাম, মানে যে সাকসেশনটা পেলাম, নিচে আমার ফাইন, উপরে আমার কোর্স ট্রেনিং আপওয়ার্ড। জিনিসটা কি ক্লিয়ার হলো? মানে ফার্স্টে মানে কোর্সার গ্রেনের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে আর ফাইনাল গ্রেনের নিচের দিকে ডিপোজিশন হচ্ছে, তাই তো? হুম হুম। তারপর গ্র্যাভিটির জন্য আবার কোর্সার গ্রেনের ফাইনাল গ্রেনের ওপর ডিপোজিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে এটা মানে এতটা লে ল্যাঙ্গুয়েজে বলিস না, যে ডিসপারসিভ প্রেসার মানে এরকম টার্ম দিয়ে বলবি যে ডিসপারসিভ প্রেসারের জন্য কোর্সার গ্রেনগুলো উপরের দিকে মুভ করছে, যত বড় গ্রেন সাইজ তত বেশি কলিশনের প্রবাবিলিটি, তত বেশি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। সেই সময়ে ফাইনাল গ্রেনসগুলোর মধ্যে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, কারণ তাদের গ্রেন সাইজ ছোট হওয়ার জন্য তাদের মধ্যে কলিশনের প্রবাবিলিটি কম, তাদের মধ্যে ডিসপারসিভ প্রেসারও নেগলিজিবল, শুধুমাত্র ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। তার মানে ওই অ্যাট দ্যাট টাইম, এই টাইমটা, এই জায়গাটাতে বড় বড় গ্রেনগুলো উপরে যাচ্ছে, উপরের দিকে ডিসপারসিভ প্রেসার ফেস করছে, আর ছোট ছোট গ্রেনগুলো ডাউনওয়ার্ড গ্র্যাভিটি ফোর্স, তার মানে ফাইনালগুলো নিচের দিকে পড়ে গেল। এরপরে বড় বড় গ্রেন যেগুলো ডিসপারসিভ প্রেসার ফেস করছিল, তাদের মধ্যে যখন কলিশনের কি বলে কোয়ান্টিটিতে যখন কমে যাচ্ছে, কারণ কলিশন হচ্ছে মানে কি, এটা পরে বলছি, যখন কলিশনের কোয়ান্টিটি কমে যাচ্ছে তাদের মধ্যে ডিসপারসিভ প্রেসারটাও কমে যাচ্ছে, তখন তাদের মধ্যে আবার ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে, তার মানে ফাইনের উপরে কোর্সগুলো পড়ে গেল। তো এই রকম ভাবে আমার তৈরি হলো রিভার্স গ্রেডিং। ক্লিয়ার এটা? মেকানিজমের সঙ্গে জিনিসটা বোঝা যাচ্ছে কখন কোনটা পড়ছে? হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ। গুড। এরপরে হচ্ছে তাহলে রিভার্স গ্রেডিংটা এওলিয়ানে কেন পাওয়া যায়? কারণ হচ্ছে এওলিয়ান আর ফ্লুভিয়ালের মধ্যে, মানে এওলিয়ানে থাকছে আমার উইন্ড, ফ্লুভিয়ালে থাকছে আমার ওয়াটার। তো উইন্ডের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির থেকে কিন্তু 80 টাইমস কম, সরি ভিসকোসিটি, উইন্ডের ভিসকোসিটি এয়ার ওয়াটারের ভিসকোসিটির থেকে কিন্তু 80 টাইমস কম। তো সেই জন্য আমার যদি দুটো গ্রেন আছে, গ্রেনের মধ্যে যেটা ইন্টারমিডিয়েটিং যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামে যদি আমার ভিসকোসিটি কম হয়, ভিসকোসিটি মানে কি, ভিসকোসিটি মানে হচ্ছে যে কোনো একটা ফ্লোকে রেজিস্ট করছে, ওকে। তো সেই রেজিস্ট্যান্স পাওয়ারটাই যদি দুটো গ্রেনের মধ্যে যে মিডিয়াম আছে তার যদি কম হয়, তো সেখানে কলিশনের প্রবাবিলিটি বাড়বে। এটা ক্লিয়ার যে এওলিয়ানে কেন কলিশনের প্রবাবিলিটি বেশি? আর একবার বলো। তোর হচ্ছে একটা গ্লিসারিন ভর্তি একটা ইয়ে আছে, কাঁচের গ্লাস আছে, আর একটা গ্লাসে জল ভর্তি আছে, ওকে। তো সেখানে তুই যদি কিছু ওই ছোট ছোট মার্বেল যেগুলো আমরা দেখি, মার্বেল গুলোকে 3-4টে মার্বেল গ্লাসের মধ্যে ফেলে দিলি, ওকে। এরপরে গ্লাসটাকে তুই ঝাঁকাচ্ছিস, সব থেকে বেশি আওয়াজ কোনটা থেকে আসবে? গ্লাসটা দিয়ে, জলটা থেকে না গ্লিসারিনটা থেকে? জলেরটা থেকে। হুম। কেন হচ্ছে? কারণ জলেতে আমার কলিশনটা বেশি হচ্ছে। কেন কলিশন বেশি হচ্ছে? দুটো মার্বেলের মধ্যে যে জলটা আছে, সেই জলটা তাদের মুভমেন্টকে বাধা দিতে পারছে না, কারণ যেই জলের আমার ভিসকোসিটি ডেনসিটি গ্লিসারিনের থেকে কম। আর ভিসকোসিটি মানে হচ্ছে যে যে কোনো ধরনের ফ্লোকে বাধা দেবে, সে একই সঙ্গে নিজের ফ্লোকেও বাধা দেবে, কেউ যদি তার মধ্যে ঢুকতে চায় তার ফ্লোকে সে বাধা দেবে, ওকে। তার মানে জলের ক্ষেত্রে সেই বাধাটা আসছে না, কিন্তু গ্লিসারিনের ক্ষেত্রে সেই বাধাটা আসছে। তো সেই জন্য যতটা স্পিডে, যতটা ইন্টেন্স কলিশনের, মানে ওই গ্লাসটা ঝাঁকানোর জন্য যতটা ইন্টেন্সিটিতে মার্বেল গুলো একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে পারে, সেটা মাঝখানের যে মিডিয়ামটা আছে তার ভিসকোসিটি রেজিস্ট্যান্সের জন্য কম বাধা পাচ্ছে, কম কলিশন হচ্ছে, আওয়াজটাও কম বেরোচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? কলিশন কোথায় বেশি হবে, কোথায় কম হবে? হ্যাঁ। ওকে। তো তার মানে এওলিয়ানে আমার কলিশন বেশি হবে, কারণ উইন্ড আমার কোনো রকম কোনো মুভমেন্টকে বাধা দিতে পারছে না, দেয়ও না। তো সেই জন্য এওলিয়ানে আমার কলিশন বেশি হচ্ছে, কলিশন বেশি হওয়ার জন্য ডিসপারসিভ প্রেসারটা প্রমোট হচ্ছে, ডিসপারসিভ প্রেসার প্রমোট হলো, মাঝখানে যে কাইনেটিক কি বলে, মাঝখানে যে ফাইনাল পার্টিকেল গুলো আছে তারা নিচের দিকে আমার ডিপোজিট করে গেল,
থ্রু কাইনেটিক সিভিং। ওকে, আচ্ছা কাইনেটিক সিভিং কথাটা কেন বলা হচ্ছে? এটা তো সিভিং হচ্ছে যে উপরে কি বলে সবগুলো তো একসঙ্গে পড়ছে না, আগে ফাইনার পড়ছে তারপরে কোর্সার পড়ছে, তো এটা একটা সিভিং হচ্ছে। কারণ সিভিং মানে কি, আমরা যখন কোনো কিছু চালি তখন নিচের দিকে আমার ফাইনাল পার্টিকেল কি বলে, নিচের দিকে আমার কোর্সার পার্টিকেলস গুলো থাকে, উপরের দিকে ফাইনাল পার্টিকেলস গুলো থাকে, নর্মাল যে সিভিং এর যে গল্পটা হয়। কিন্তু এখানে কাইনেটিক সিভিং কেন বলা হয়েছে? কারণ ডিসপারসিভ প্রেসার একটা কাইনেটিক ফেনোমেনা, যে যার জন্য গ্রেন গুলো উপরের দিকে যাচ্ছে, ফাইনাল পার্টিকেল গুলো নিচের দিকে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা কাইনেটিক সিভিং। ওকে, তো ডিসপারসিভ প্রেসার, কাইনেটিক সিভিং, এওলিয়ানে কলিশন বেশি, তাই রিভার্স স্কেডিং পাওয়া যাচ্ছে। এরপরে রুডেসিয়াস সেডিমেন্ট ফ্লুভিয়ালে পাওয়া যাচ্ছে। তাহলে জিনিস দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তাই বললাম যে এওলিয়ানে উইন্ড আর ওয়াটারের মধ্যে যে ডেন্সিটি ভিস্কোসিটি যে ডিফারেন্সটা, তার জন্য এওলিয়ান বেশি প্রেফারেন্স পাচ্ছে রিভার্স স্কেডিং তৈরি হওয়ার জন্য, কারণ কলিশন বেশি হচ্ছে। কিন্তু রুডেসিয়াস সেডিমেন্ট ফ্লুভিয়ালে সেখানে তাদের গ্রেন সাইজগুলো এতটাই বড় হয়, এবং যেহেতু তারা মানে কি মাউন্টেনের ফুটহিল থেকে প্লেন ল্যান্ডে আসছে, গ্রেডিয়েন্টের হিউজ একটা চেঞ্জ হচ্ছে, মানে হিউজ এনার্জি নিয়ে ফুটহিল এসে পড়ছে, তারপরে হুট করে স্লো হয়ে যাচ্ছে। ওকে, তার মানে একটা হিউজ এনার্জি চেঞ্জ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রেন সাইজগুলো যথেষ্ট বড়। তো সেই জন্য সেখানে ওই কংগ্লোমারেটগুলোর মধ্যে কিন্তু একটা ডিসপারসিভ প্রেসার কাজ করে, কারণ যে হাই এনার্জি নিয়ে আসছে তার মানে তাদের মধ্যে কলিশন ঘটানো সম্ভব, কলিশন ঘটাতে পারছে। আবার হচ্ছে গ্রেন সাইজগুলো বড়, তো সেই জন্য ডিসপারসিভ প্রেসার আমরা জানি যে গ্রেন সাইজের সঙ্গে প্রপোর্শনাল, তো সেখানে একটা ভালো রকম ডমিনেন্ট ডিসপারসিভ প্রেসার কাজ করছে। তো ডিসপারসিভ প্রেসার কাজ করা মানেই হচ্ছে যে বড় বড় যে কংগ্লোমারেট গুলো উপরের দিকে উঠে যাচ্ছে, মানে বেড থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, আর সেখানকার কম্পারেটিভলি ফাইনাল পার্টিকেল গুলো নিচের দিকে পড়ে যাচ্ছে, তৈরি হয়ে গেল বা রিভার্স স্কেডিং। পুরোপুরি ক্লিয়ার রিভার্স স্কেডিং সবার কাছে, দুজনের কাছে? হ্যাঁ দাদা। ওকে, আসছি ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তো দুটো মেকানিজম, ডিসপারসিভ কাইনেটিক সিভিং, আর হচ্ছে এওলিয়ান আর ফ্লুভিয়াল। এওলিয়ানও পাওয়া যায়, ফ্লুভিয়ালও পাওয়া যায়, কোথায় কোনটা ডমিনেন্ট সেটা। মানে ম্যাসিভ, নর্মাল, রিভার্স। ওকে, এরপরে এইটা বলে আজকে শেষ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে আর একটা কোশ্চেন, যে হোয়াই প্রাইমারি স্ট্রাকচারস আর লেস প্রমিনেন্ট ইন কার্বনেটস। ওকে, কারণ হচ্ছে খুব একটা মানে কনসেপচুয়াল কোশ্চেন। প্রাইমারি স্ট্রাকচারের ডেফিনেশনই বলছে যখন আমার সোর্স থেকে সেডিমেন্ট মেটেরিয়ালটা ট্রান্সপোর্ট হয়ে আমার কোনো একটা জায়গায় ডিপোজিট হচ্ছে, তো ওই ট্রান্সপোর্টেশনের সময় তার যে সাবস্ট্রাটা, সেখানে যে বেড ফর্মগুলো পাচ্ছি, সেইগুলো হচ্ছে আমার প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড। কিন্তু কার্বনেটে কিন্তু এরকম কোনো সোর্স, ওয়েদারিং, ট্রান্সপোর্ট এইসব কোনো গল্পই নেই। ওকে, কার্বনেট পুরোপুরি একটা কেমিক্যাল প্রেসিপিটেশন, কেমিক্যাল ডিপোজিট। ওকে, তো সেই জন্য প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার কিন্তু কার্বনেটে তৈরি হয় না, কারণ কার্বনেটের সঙ্গে হাইড্রোলিক্স, মেকানিক্যাল প্রপার্টি এসবের কোনো রিলেশনই নেই। এক নম্বর কারণ। দু নম্বর কারণ হচ্ছে কার্বনেটের মধ্যে কিন্তু চরম পরিমাণে ডিসলিউশন হয়, যেখানে আমরা কার্স্ট টোপোগ্রাফি পাচ্ছি। কার্স্ট টোপোগ্রাফি মানে হচ্ছে একটা রাগের টোপোগ্রাফি, উঁচু নিচু এবড়ো খেবড়ো একটা টোপোগ্রাফি। কারণ হচ্ছে সিলেক্টিভ কিছু কিছু জায়গাতে কিন্তু ও ডিজলভ করে যাচ্ছে ওই কার্বনেটটা। কার্বনেট মানে হচ্ছে CaCO3। তো কার্বনেট জলের সঙ্গে রিয়াক্টে, অ্যাসিডিক কোনো একটা জলের সঙ্গে রিয়াক্ট করে কিন্তু বাইকার্বনেট আয়ন তৈরি করার মাধ্যমে সে কিন্তু ডিজলভ করে যায়। ওকে, তো সেই জন্য ডিজলভ যদি করে যায়, তো যে প্রাইমারি স্ট্রাকচারটা হালকা ফুলকা কার্বনেট তৈরি করেছে, ডিজলভ করে যাওয়ার জন্য সেই প্রাইমারি স্ট্রাকচারটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এই দুখানা কারণের জন্য কিন্তু কার্বনেটে প্রাইমারি স্ট্রাকচার লেস প্রমিনেন্ট, আর প্রাইমারি স্ট্রাকচার স্টাডিও কিন্তু কার্বনেটে অ্যাজ সাচ হয় না, কারণ আমরা খুঁজেই পাই না, ডিজলভ করে গেছে, খুঁজেই পাবো না। তো খুঁজেই যদি না পাই, সেটা করে আর কি লাভ হচ্ছে। এই একটা জিনিস। আর হচ্ছে
ওকে, তো আর একটা জিনিস যেটা হচ্ছে যে টাইড। ওকে, টাইড আমরা সবাই দেখেছি জোয়ার ভাটা। তো টাইড আমরা কোথায় পাই? লেকে পাই না টাইড আমরা সমুদ্রে পাই, কি বলে নদীতে দেখতে পাই? এবার ব্যাপারটা হচ্ছে যে টাইড পাওয়ার জন্য একখানা জিনিস তৈরি হতে হয়। কারণ টাইড কিভাবে তৈরি হয় আমরা সবাই জানি, যে সান এবং মুনের অ্যাট্রাকশনের ফলে জল আমার ওদের দিকে মানে যেদিকে অ্যাট্রাক্ট করছে সেই দিকে সরে যাচ্ছে, আর অপোজিট দিকে আমার একটা ফাঁকা হোয়াইট স্পেস তৈরি হচ্ছে। এই হচ্ছে টাইডের লেম্যান ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। ওকে, তো টাইড তৈরি করতে গেলে একটা টাইডাল বাল্জ লাগে। ওকে, তো সেই টাইডাল বাল্জটা হচ্ছে, যদি এইদিকে আমার সান থাকে, এইদিকে আমার মুন থাকে, এইদিকে আমার আর্থ থাকে, তো এইটা আমার আর্থ আছে। তো আর্থের যে জলের যে সারফেসটা, এই যে জলের সারফেসটা আছে তার চারপাশে, তো এইখানে এইরকম যে বাল্জ যেটা তৈরি হয়, এরকম যে বাল্জ যেটা তৈরি হয় এই জায়গাটা, বাল্জ। ওকে, এই টাইডাল, এইটাকে বলা হয় টাইডাল বাল্জ। এই টাইডাল বাল্জটা কিন্তু সান এবং মুনের অ্যাট্রাকশনের ফলে তৈরি হয়, এবং এই বাল্জটা কিন্তু তৈরি হয় কোনো একটা কানেক্টেড ওয়াটার বডিতে। ওকে, কানেক্টেড ওয়াটার বডিতে। তো সেই জন্য টাইড আমি পাই হচ্ছে রিভারে, কারণ রিভার হচ্ছে আমার কানেক্টেড ওয়াটার বডি। কার সঙ্গে কানেক্ট? সি এর সঙ্গে। তো এই ধরনের বাল্জ আমার তৈরি হয় কানেক্টেড ওয়াটার বডি, রিভার। কিন্তু লেক কিন্তু আমার ক্লোজড ওয়াটার বডি। ওকে, লেকের কিন্তু কোনো কানেকশন নেই, একটা আইসোলেটেড ওয়াটার বডি। তো সেই জন্য এখানে কোনো রকম বাল্জও কিন্তু তৈরি হয় না, কোনো বাল্জ তৈরি হয় না। বাল্জ তৈরি হয় না বলে লেকে কিন্তু আমি টাইড পাই না। টাইড আমি যা পাই সেটা পুরোপুরি কিন্তু রিভারের উপরে। ওকে, আচ্ছা, কানেক্টেড বলতে কি বোঝাচ্ছে? কানেক্টেড মানে হচ্ছে কানেক্টেড রিভার সি এর সঙ্গে কানেক্টেড। তাহলে সেটা তো আমি উল্টোও বলতে পারি, সি রিভারের সাথে কানেক্ট। হ্যাঁ, অবশ্যই। এরপরে কারণ টাইড, সিতেও তো টাইড থাকে। টাইড আমরা দেখতে পাই কোথায়? রিভারে তো। হ্যাঁ, সেটাও জল, পাই। জল যখন ঢুকছে, জল তো টুয়ার্ডস ল্যান্ডে ঢুকছে। আমরা হ্যাঁ, যেটা টাইড যেটা পাই, টাইড আমরা তখনই দেখতে পাই যখন জল আমার টুয়ার্ডস ল্যান্ডে ঢুকছে। তো টুয়ার্ডস ল্যান্ডে ঢোকা মানে কি? টুয়ার্ডস সি এর দিকে ঢোকা, টুয়ার্ডস রিভারের দিকে ঢোকা। শীতে, হ্যাঁ। শীতে, শীতে তো ওখানে পুরোটাই জল। ওখানে জল ঢুকছে কি বেরোচ্ছে হ্যাঁ, সেটা আমি কি করে ডিফারেন্সিয়েট করবো? ওকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওকে, এইটা আমি পরের দিন পড়াবো। এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ দাদা। ওকে, ওকে। আর হচ্ছে জেনারেল জিওলজি জিনিসগুলো কিন্তু মানে কোশ্চেন গুলো কিন্তু পড়তে আরম্ভ করে দে। হ্যাঁ, আমি বলছি প্রতিদিনই দাদা, জেনারেল। জেনারেল জিওলজি মানে এমসিকিউ গুলো মোটামুটি কমপ্লিট, মানে ওকে, ওই গুড। যেগুলো দুটো বই থেকেই। হুম, হুম। এবার কিন্তু ওই কয়েকটা অঙ্ক, ওই যে আইসোটোপ হ্যাঁ, হ্ঁ, ডেটিং এর হ্যাঁ, হ্যাঁ। অঙ্কগুলো হচ্ছে না। হুম, হুম। হ্যাঁ, ওগুলো আমি মানে আইসোট, ফর্মুলা হ্যাঁ, গুলো। একদম, একদম। ওগুলো সব পড়িয়ে দেবো। আইসোটোপ ডেটিং, আইসোস্ট্যাটিক, ওগুলো নিয়ে কোনো চাপ নেই। কিন্তু যেগুলো আমি বলছি 11-12 এর ফিজিক্সের কনসেপ্টের যে অঙ্কগুলো, সেগুলো যেন এই 1-2 দিনের মধ্যে হয়ে যায় দুখানা বই থেকে। একটা হচ্ছে নিলয়দার ওই প্রিভিয়াস ইয়ারের বইটা থেকে, আজহার হোসেনের যে মোটা যে বইটা আছে, এই দুটো বই আচ্ছা, থেকে। ওখানে কিন্তু নিউমেরিক্যাল অঙ্ক খুব একটা বেশি দেখছি না, মানে শুধু তো কোশ্চেনই দেখছি। কোনটাতে? মানে ওই ওই আজহার হোসেন? আজহারের বই। হ্যাঁ, ওটাতে নিউমেরিক্যাল খুব একটা নেই, কারণ জেনারেল জিওলজি নিউমেরিক্যাল মেনলি হচ্ছে ইয়ে থেকে, যে জ্যামের কোশ্চেন পেপার থেকে। আর ওখানে কিন্তু জ্যাম ছাড়া প্রচুর ইউনিভার্সিটি কোশ্চেন পেপার দেওয়া আছে। জেনারেল জিওলজি বাঁশ পাস অঙ্ক শুধুমাত্র জ্যামের লোকজনই দেয়, বাকি ইউনিভার্সিটির লোকজন দেয় না। আচ্ছা। ওকে, তো এইগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। আর 11-12 ফিজিক্সের 3টে চ্যাপ্টার। প্রথমটা হচ্ছে গতিশক্তি, মানে ওই এস সমান ইউটি প্লাস ভিটি, সরি, কি বললাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এস, আর এক্স এস সমান ভিটি। এই যে 3-4টে ফর্মুলা আছে 11-এর ফিজিক্সে বোধহয় এটা। ওই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সেই জিনিসটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গ্র্যাভিটেশন, মানে ওই সেন্ট্রিফিউগাল ফোর্স, জি, বড় জি জিনিসপত্রগুলো। আর 3 নাম্বার হচ্ছে নিউটনের গতিশক্তি, 3টে গতিশক্তি, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর তার সঙ্গে রিলেটেড টপিক হচ্ছে কোনো স্লোপের মধ্যে দিয়ে যখন কোনো একটা বল বা কোনো ব্লক যখন যাচ্ছে, সেখানে আমি কি ধরনের ফোর্স কাজে লাগাই,
কি ধরনের আমি গতিশক্তি সূত্র কাজে লাগিয়ে তার ইনিশিয়াল ভেলোসিটি বা তার কি বলে ওটাকে ফাইনাল ভেলোসিটি এগুলো বার করি, এই জিনিসগুলো যেন হয়ে থাকে। হ্যাঁ, রেডি? 11 মানে 12 নিউটন ফিজিক্সের ল বইতে। আর ফ্রিকশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না ফ্রিকশন অ্যাজ তাহলে লাগে না, কারণ জিওলজিতে সব কোশ্চেনই অ্যাজাম্পশন থাকে যে ফ্রিকশন জিরো। ওকে, আচ্ছা তো মিউ নিয়ে কোনো ঝামেলা নেই, মিউ সবসময় জিরো হবে। ওকে। মানে নিউটনস ল আর ফার্স্টে মেকানিক্স এর ওই হ্যাঁ, পার্টটা, তাই মেকানিক্স তো? আর গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। ওকে, এগুলো যেন ক্লিয়ার থাকে।